আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা ভাইয়া সরলরেখা অধ্যায়ের পঞ্চম লেকচারটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে অন্ত এবং বহির্বিভক্তিকরণ সূত্র। আগে আমরা ভাই এই সূত্র দুইটা প্রতিপাদন করব, তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যতটুকু পারা যায়। তো আমরা প্রথমেই শুরু করবো ভাইয়া কি অন্ত এবং বহির্বিভক্তিকরণ সূত্র। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ এই সূত্র দুইটা। আমরা আগে প্রতিপাদনটা বুঝবো, তারপরে এই সূত্র সম্পর্কিত ম্যাথ প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। তো আগে আমরা যে জিনিসটা বুঝবো ভাই সেটা হচ্ছে অন্ত বিভক্তিকরণ সূত্র। ঠিক আছে, এটা আবার কি জিনিস? আচ্ছা, মনে করো এখানে একটা বিন্দু আছে পি, এখানে একটা বিন্দু আছে ভাই কিউ। যদি সংযোগ রাখা হচ্ছে পি কিউ, এটার স্থানাঙ্ক যদি x1, y1 হয়, আর এটার স্থানাঙ্ক x2, y2। এখন আমি এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোনো স্থানে আরেকটা বিন্দু নিলাম, আর এটা হচ্ছে x, y। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক ছিল x1, y1, কিউ বিন্দুর x2, y2 এবং আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তো আচ্ছা, দেখো তো এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোন মানে পি এবং কিউ এর সংযোগ রেখার মাঝে যে কোনো স্থানে আমি আর বিন্দুটা নিচে আমি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও মানে যে কোনো স্থানে এদের মধ্যবর্তী যে কোনো স্থানে আমি নিতে পারি। তো দেখো তো এই যে পি এবং আর, পি আর ডিভাইডেড বাই আর কিউ, মানে এই দুইটার অনুপাত যদি ভাইয়া হয় m1 m2। ঠিক আছে, এই দুইটার অনুপাত কত ভাইয়া? m1 m2। আমি বলতে যাচ্ছি আর বিন্দুটা পি এবং কিউ কে এই যে পি আর এবং আর কিউ এই দুইটা অংশে বিভক্ত করছি। এই দুইটা অংশের অনুপাত যদি হয় ভাই m1 এবং m2, তাহলে পি বিন্দু, কিউ বিন্দু এবং m1 m2 এর মাধ্যমে আমাদেরকে আর বিন্দুকে প্রকাশ করা লাগবে। ঠিক আছে, কিভাবে করব সেই প্রমাণটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো দেখি আমরা আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে ভাই x অক্ষ, এটা হচ্ছে অবশ্যই y অক্ষ। এখানে আছে মনে করো আমাদের পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে ভাই x1, y1। এখানে আছে কিউ বিন্দু, যার স্থানাঙ্ক x2, y2। এটা হচ্ছে তাদের সংযোগ রেখা। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। আর সংযোগ রেখার মধ্যবর্তী যে কোনো স্থানে একটা বিন্দু হচ্ছে আর, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। আর বিন্দুটা পি এবং কিউ কে ভাই m1 ও m2 অনুপাতে কি করলো? অন্তর্বিভক্ত করলো। অন্তর্বিভক্ত মানে হচ্ছে এদের সংযোগ রেখার যে কোনো মানে এদের সংযোগ রেখার মধ্যবর্তী যে কোনো এক স্থানে বিভক্ত করবে। তো এখন আমরা কি করতে যাচ্ছি? আর বিন্দুকে পি কিউ m1 m2 এর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। ঠিক আছে, মানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক এবং m1 ও m2 এর মান জানা থাকবে। এই জানা মানগুলোর মাধ্যমে আমাদেরকে ভাই আর বিন্দুকে প্রকাশ করা লাগবে। ঠিক আছে, সেই প্রমাণটা আমরা এখন দেখব। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব ভাই? আগে পি এবং কিউ, আচ্ছা পি এবং কিউ হতে x অক্ষের উপরে, আচ্ছা পি এম কিউ, পি এম এটা হচ্ছে x অক্ষ, কিউ এন এবং আর ও কি করলাম? আচ্ছা, ও যেহেতু দিছি এস, লম্বা আঁকলাম। ঠিক আছে, আঁকছি। তো আবার কি করব? এই যে পি হতে আর এস এর উপরে টি টি লম্বা আঁকলাম। একইভাবে আর হতে কিউ এন উপরে আর এল লম্বা আঁকলাম। আমি জাস্ট নামগুলো দিছি, সমস্যা না এটা। তো আমি কি কাজ করছি ভাইয়া? আমি দেখতে পাচ্ছি আর বিন্দুটা পি এবং কিউ কে m1 ও m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছি। তো আর বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমি আগে পি আর এবং কিউ হতে x অক্ষর উপরে যথাক্রমে পি এম আর এস এবং কিউ এন কি করছি? লম্ব আঁকছি। আবার পি বিন্দু হতে ভাইয়া আর এস এর উপরে পিটি এবং আর বিন্দু হতে কিউ এন এর উপরে আর এল আমি লম্ব অঙ্কন করছি। ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কারো কথা না। তো তাহলে একটা জিনিস দেখো তো ভাইয়া, আগে পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোনো স্থানে একটা বিন্দু নিলাম, আর বিন্দুটা পি এবং কিউ কে m1 ও m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছি। তো আর বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমি আগে পি আর এবং কিউ হতে x অক্ষর উপরে যথাক্রমে পি এম আর এস এবং কিউ এন কি করছি? লম্ব আঁকছি। আবার পি বিন্দু হতে ভাইয়া আর এস এর উপরে পিটি এবং আর বিন্দু হতে কিউ এন এর উপরে আর এল আমি লম্ব অঙ্কন করছি। ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কারো কথা না। তো তাহলে একটা জিনিস দেখো তো ভাইয়া,
আর বিন্দু স্থানাঙ্ক যেহেতু x, y, তাহলে OS এর মান কত বলো তো? OS এর যে দূরত্ব সেটা অবশ্যই কত হবে? x একক, তাই না? কারণ তুমি যদি আর বিন্দুর কাছে যেতে চাও তাহলে আগে এখান থেকে এখানে আসা লাগবে, এই দূরত্ব হচ্ছে x একক আর উপরের দূরত্ব হচ্ছে ভাই y একক। এটা আমরা প্রথম দিনে আলোচনা করছি। তো আচ্ছা OM কত? এটা হবে কত হবে? x1, ঠিক আছে, তাই না? যেহেতু এ বিন্দুর কাছে তুমি যাবা তাহলে ও থেকে এম আসা লাগবে, এম থেকে পি যাওয়া লাগবে, তার মানে OM এর মান হচ্ছে কত হবে? x1 একক। তো আমি যদি এখন বলি ms এর মান কত, এই যে ms এখান থেকে এখানে হচ্ছে ভাই x আর এখান থেকে এখানে হচ্ছে x1, তার মানে x মাইনাস x1। আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝছি। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বের মান হচ্ছে ভাই x মাইনাস x1। আচ্ছা আচ্ছা, ms এবং pt এই দুইটা হচ্ছে পরস্পরের সমান ও সমান্তরাল, কারণ এই যে PMST হচ্ছে একটা কি ভাই আয়তক্ষেত্র, এটা আমরা প্রথম দিনেই কথা বলছিলাম এটা নিয়ে। তাহলে এই যে দূরত্ব মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে এই দৈর্ঘ্যের মান হবে x মাইনাস x1। আচ্ছা, আশা করি এই জিনিসটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একইভাবে দেখো, আমি যদি SN বা RT এর মান RL এর মান বের করতে চাই, SN বা RL এর দূরত্ব বের করতে চাই, তাহলে দেখো এইখান থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে ভাই x2, এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত ভাই? x2, আবার এইখান থেকে এই দূরত্ব হচ্ছে ভাই x। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্ব হবে ভাই x2 মাইনাস x, একইভাবে এটা হবে x2 মাইনাস x। আশা করি এটা, আচ্ছা হ্যাঁ এটা x, আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা আর থাকা উচিত না, মানে সমস্যা থাকা উচিত না। তাহলে দেখো আমি এই দৈর্ঘ্য পাইছি, এই দৈর্ঘ্য পাইছি, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন এই কাজটা করি, ত্রিভুজ, আচ্ছা এটার নাম ছিল P, তাই না? PRT, ত্রিভুজ PRT ও ত্রিভুজ PRT ও ত্রিভুজ RLQ বা RQL। দেখো তবে ত্রিভুজ PRT মানে এই ত্রিভুজটা এবং ত্রিভুজ RQL মানে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে আমি কি বলতে পারি? এরা হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। কিভাবে বলতে পারবো? দেখো, আচ্ছা সদিশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ছিল কিভাবে? এদের তিনটা কোণ সমান হবে। যদি কোনো একটা ত্রিভুজের তিনটা কোণ অন্য একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজ দুইটাকে বলতে পারবো আমরা সদিশকোণী ত্রিভুজ। আর সদিশকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য ছিল তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি ছিল ভাই? সমান ছিল। তো আমি বললাম যদি ত্রিভুজটা সদিশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণ এবং এই ত্রিভুজের ভাই এই কোণ দুইটা হচ্ছে সমান। কেন? এরা উভয় কি ভাই এক সমকোণ বা 90 ডিগ্রি। তারপরে দেখো আমি বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। কিভাবে বলতে পারবো? আমি এইভাবে বলতে পারবো, সেটা হচ্ছে ভাই এই যে এই বাহু পি মানে RS এবং QN এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু। কেন আমি কি করছিলাম? ওই যে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে কি করছিলাম? 90 আঁকছিলাম, ওই জন্য এই বাহু হচ্ছে সমান্তরাল। তো RS এবং QN সমান্তরাল এবং PQ হচ্ছে তাদের ছেদক। তাহলে এই দুইটা কোণকে আমি অবশ্যই কি বলতে পারবো ভাইয়া? সমান। কেন? এরা অনুরূপ কোণ। কোন কোণ ভাইয়া? অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তো দেখো এই কোণের সাথে এই কোণ এবং এই কোণের সাথে এই কোণ সমান হয়ে গেল, তাহলে অবশিষ্ট এই কোণ আর এই কোণ অবশ্যই কি হবে? সমান হবে। যেহেতু তিনটা কোণ সমান হলো একটা দুইটা ত্রিভুজের, যেহেতু দুইটা ত্রিভুজের তিনটা কোণ সমান হয়েছে, তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি ত্রিভুজ দুইটা হচ্ছে সদিশকোণী। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এটা এবং এটা ত্রিভুজ কি ভাইয়া? সদিশ ত্রিভুজ দুইটা হচ্ছে ভাইয়া সদিশকোণী। আচ্ছা, আর সদিশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ছিল একটা, সেটা হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। তো দেখো এই যে এই বাহু এবং এই বাহু ভাইয়া অনুরূপ বাহু, ঠিক আছে। তার মানে এদের যে অনুপাত, অতএব আমি লিখতে পারি m1 ডিভাইডেড বাই m2, এটা বাই এটা,
তাহলে একইভাবে এইটা এবং এটা হচ্ছে অনুরূপভাবে এদের যে অনুপাত ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো তবে এখান থেকে মানে এই বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, এই বাহুটা হচ্ছে আর এবং টি, এই বাহুর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে দেখো এই যে এখান থেকে এটা হচ্ছে ভাইয়া ওয়াই, ঠিক আছে, এই যে এই দূরত্বটা হচ্ছে ওয়াই, মানে আর এস এর দূরত্ব হচ্ছে ওয়াই, আবার পি এম এর দূরত্ব মানে এই দূরত্বটা হচ্ছে ভাইয়া ওয়াই ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে দূরত্ব, তাহলে আমি এটাকে নিশ্চিন্তে বলতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে। একইভাবে এই দূরত্বকে কি বলা যায়, এই পুরোটা হচ্ছে ভাইয়া ওয়াই টু, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে ওয়াই, তাহলে আমি এটাকে বলতে পারবো ওয়াই টু মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে আমি পাবো কি পাবো ভাই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই। এই যে এই দৈর্ঘ্য মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে শুধু ওয়াই হবে, ওয়াই টু মাইনাস ওয়াই, এই যে ওয়াই টু মাইনাস ওয়াই। তাহলে দেখো আমরা প্রথমে কি করছি, দুইটা ত্রিভুজ উৎপন্ন করছি, দুইটা ত্রিভুজকে সদিশকোণী প্রমাণ করছি, তারপরে সদিশকোণী প্রমাণ করার পর আমরা বলতে পারি এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, সেই জিনিসটা আমি মূলত এখানে লিখছি, ঠিক আছে। আচ্ছা, তো আমি আগে এটা নিয়ে কাজ করবো, তাহলে ভুজের মান পাবো, আবার এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমি কোটির মান পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখন, আচ্ছা, এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স। তো আমি এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এম ওয়ান এক্স মাইনাস এম ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু, আচ্ছা সরি আমি ভুল লিখছি, এটা হচ্ছে এম ওয়ান এক্স টু মাইনাস এম ওয়ান এক্স ইকুয়াল টু এটার সাথে এটা, তাহলে এক্স এম টু মাইনাস এক্স ওয়ান এম টু। আমি কার মান বের করবো ভাই, আমি মূলত এক্স এবং ওয়াই এর মান বের করতে চাচ্ছি। তো দেখো আমি যদি এক্স গুলোকে একদিকে নিই, তাহলে এখানে যদি আমি কমন নিই, মানে এটাকে এদিকে নিয়ে আসলাম, এম ওয়ান এক্স টু, এটা মাইনাস ছিল, এটা হবে প্লাস এম টু এক্স ওয়ান ইকুয়াল টু, আমি যদি এখানে এক্স কমন নিই তাহলে পাবো এম ওয়ান প্লাস এম টু, এটাকে এদিকে নিলাম, এটাকে ভাই এদিকে নিলাম, তারপরে এক্স কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারবো অতএব এক্স ইকুয়াল টু এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে সেই আমার ভুজের মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে। দুইটা বিন্দুকে অন্য তৃতীয় কোন একটা বিন্দু যদি অন্তঃবিভক্ত করে, তাহলে ভুজের যে মান সেটা হচ্ছে ভাইয়া এম ওয়ান এক্স টু যোগ এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তবে আশা করি এই যে বিষয়টা আমরা এটা বুঝছি। আচ্ছা, আমি যদি এখন কোটির মান বের করতে চাই, দেখো তো আমি কি করবো এখন। আচ্ছা, আগের মতো কাজ করবো, যে এটা আর এটা নিব, ঠিক আছে। এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই। তো আমি এখন এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে ভাই এটা গুণ করব। তো দেখো এম ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই এম ওয়ান ইকুয়াল টু এম টু ওয়াই মাইনাস এম টু ওয়াই ওয়ান। আমি কার মান বের করবো ভাই, আমি মূলত ওয়াই এর মান বের করব। তো দেখো আমি ওয়াই এর মান বের করার জন্য আমি এটাকে এদিকে নিয়ে যাব, এটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এম ওয়ান ওয়াই টু, না মাইনাস আছে এদিকে, প্লাস এম টু ওয়াই ওয়ান, আমি ভাইয়া ওয়াই কমন নিলাম, তাহলে পাবো এম ওয়ান প্লাস এম টু। তো অতএব আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। আমি ভুজের মানও বের করলাম এবং কোটির মানও কিন্তু আমরা বের করছি, ঠিক আছে। তাহলে কোটির মান হচ্ছে এম ওয়ান ওয়াই টু যোগ এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে। আমরা এখন
এই জিনিসটা দেখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে এই যে এই সূত্র দুইটা মানে ভুজ এবং কোটির মান মাথায় রাখতে পারি, সেই নিয়মটা আমরা মানে সেই বিষয়টা এখন দেখবো। ঠিক আছে, আমি মুসলাম এটা ভাই। আচ্ছা, এটা হচ্ছে একটা বিন্দু পি ভাইয়া, যার স্থানাঙ্ক x1, y1। এটা আমি জানি পি বিন্দু স্থানাঙ্ক, এবং কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এটাও আমি জানি। ঠিক আছে, আবার এই জিনিসটাও জানি এদের মধ্যবর্তী যে কোনো স্থানে একটা আর বিন্দু আছে যার স্থানাঙ্ক x, y, এবং এই আর বিন্দু পি এবং কিউ কে m1 ও m2 অনুপাতে কি করলো ভাই, বিভক্ত করলো। এখন আমাকে আমার কাজ হচ্ছে আমি এখন x এবং y এর মান বের করব। x হচ্ছে বিভক্তকারী বিন্দুর ভুজ, আর y হচ্ছে তার কোটি। ঠিক আছে, তাহলে x এর মান আমি বের করব এবং y এর মান আমি বের করব। আচ্ছা, তো একটা ভগ্নাংশ পাবো, লবে কিছু থাকবে, হরে কিছু থাকবে। ঠিক আছে, আচ্ছা, x এবং y এর মান বের করার জন্য হরে হবে ভাইয়া এই যে m1 এবং m2 এর যোগফল। ঠিক আছে, m1 প্লাস m2, এটারও হরে হবে m1 প্লাস m2। দুইটা ভগ্নাংশে মানে x এবং y এর মান বের করার সময় হরে একই জিনিস থাকবে, সেটা হচ্ছে ভাই m1 এবং m2 এর সমষ্টি, এবং লবে কি থাকবে সেটা আমাদের দেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, যখন আমি x এর মান বের করব, যখন আমি x এর মান বের করব, তখন ভাইয়া এই যে m1 এর সাথে এই যে m1 হচ্ছে p বিন্দু মানে r, p r এর অংশ হচ্ছে m1 এবং r q এর বিভক্তকারী অংশ হচ্ছে m2। ঠিক আছে, তো আমি m1 এর সাথে q বিন্দুর ভুজ গুণ করব এবং m2 এর সাথে ভাইয়া q বিন্দু p বিন্দুর ভুজ গুণ করব। যখন আমি ভুজ বা x এর মান বের করতেছি, তখন আমি m1 এর সাথে এটার গুণ করব এবং m2 এর সাথে ভাইয়া এটার গুণ করব, মানে উল্টা। ঠিক আছে, তো m1 into x2 প্লাস m2 into x1, এটার সাথে এটা আর এটার সাথে এটা, মানে উল্টা কাজটা করতেছি। একই ভাবে যখন আমি কোটির মান বের করব, তখন আমি ভাইয়া এই যে m1 এর সাথে এই বিন্দুর কোটি গুণ করব, m2 এর সাথে এই বিন্দুর কোটি আমি গুণ করব। তো আমি লিখতে পারবো m2 মানে এটার সাথে এটা m2 y1 প্লাস এই যে এটার সাথে আবার এটা m1 y2। আশা করি আমরা এভাবে বুঝে বুঝে সহজে জিনিসটা মাথায় রাখতে পারি। আমি কি বললাম, আমি যদি x এবং y এর মান বের করতে চাই, তখন ভাইয়া ভগ্নাংশের হরে একই জিনিস থাকবে, সেটা হচ্ছে m1 এবং m2 এর সমষ্টি। এখন আমি যদি ভুজের মান বের করার সময় লবে যা লিখবো, সেটা হচ্ছে এই যে এই অংশের সাথে তার অন্য পাশের ভুজের অন্য ভুজের গুণফল হবে, প্লাস এই যে এই অংশের সাথে তার অন্য ভুজের কি হবে, গুণফল হবে। দুইটা যোগফল আকারে লিখবো। তো একইভাবে যখন আমি কোটির মান বের করবো, তখন ভাইয়া এই যে m1 এর সাথে এই কোটি গুণ হবে এবং m2 এর সাথে এইটা ভাইয়া গুণ হবে। আশা করি আমরা এই সহজ বিষয়টা সবাই বুঝতে পারছি। আমাদের এটা কি করা লাগবে ভাইয়া, মাথায় রাখা লাগবে। অনেকগুলো অঙ্ক আমাদের সামনে আসবে, এই দুইটা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমি মুসলাম এটা, আশা করি আমরা এই জিনিসটা সবাই বুঝতে পারছি। তবে আমরা এতক্ষণ অন্তঃবিভক্তিকরণ সূত্রটা নিয়ে আলোচনা করতেছিলাম, এবার আমরা ভাই আলোচনা করবো বহির্বিভক্তিকরণ সূত্র নিয়ে। এটা আবার কি জিনিস ভাই, দেখো, যখন আমরা অন্তঃবিভক্তিকরণ পড়ছিলাম, তখন এটা যদি পি বিন্দু হয় এবং এটা যদি কিউ বিন্দু হয় ভাইয়া, এদের সংযোগ রেখার মাঝে যে কোনো একটা জায়গায় আর বিন্দু ছিল, যেটা m1:m2 অনুপাতে কি করছিল ভাইয়া, পি কিউ কে বিভক্ত করছিল, সংযোগ রেখার মধ্যবর্তী স্থানে ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছিল ভাই অন্তঃবিভক্তিকরণ। কিন্তু এখন যদি ভাই জিনিসটা এমন হয়, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তো এটা x1 y1, এটা হচ্ছে x2 y2। এখন যে বিন্দুটা বিভক্ত করবে, তৃতীয় বিন্দুটা যেটা বিভক্ত করবে, সেটা যদি সংযোগ রেখার মধ্যবর্তী কোনো স্থানে না হয়ে বাইরে হয়, মনে করো এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে এদিকে, মানে জাস্ট সংযোগ রেখার বাইরে যে কোনো একটা স্থানে যদি হয়, আমি ধরলাম ভাইয়া এই যে আর বিন্দুটা এখানে অবস্থান করতেছে x, y। তো এই যে আর বিন্দুটা পি এবং কিউ কে ভাইয়া, আমি এটাকে যুক্ত করলাম। আর বিন্দুটা পি এবং কিউ কে যদি এখান থেকে এখানে অর্থাৎ m1 এবং m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে এটা হচ্ছে ভাই বহির্বিভক্ত, যেহেতু সংযোগ রেখার বাইরে আছে এবং m1 এবং m2 অনুপাতে বিভক্ত করছে, এটা হচ্ছে ভাই বহির্বিভক্ত। এখন আমরা এই যে x1 y1 x2 y2 এবং m1 m2 এর মান জানি, এই জানা মানগুলোর মাধ্যমে আমরা x এবং y এর মান বের করব। ঠিক আছে, তো
তো আগের মতোই আমরা মূলত কাজটা করব। দেখো কি করি আমরা। আচ্ছা, এটা হচ্ছে ভাই এক্স অক্ষ আর এটা হচ্ছে ভাই ওয়াই অক্ষ, ঠিক আছে। এখানে একটা বিন্দু আছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এখানে আরেকটা বিন্দু আছে কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে ভাই x2, y2। তো আমি এটা যুক্ত করলাম, তাহলে হলো PQ। PQ এর সংযোগ রেখার বাইরে আরেকটা বিন্দু আছে মনে করো এখানে আর, যার স্থানাঙ্ক হচ্ছে ভাই x, y। তো আমি এটা যদি যুক্ত করি, তাহলে এই যে দূরত্ব এখান থেকে এইখানে হচ্ছে মনে করো m1 এবং এটা হচ্ছে ভাই m2। মানে আর বিন্দুটা P এবং Q কে m1 ও m2 অনুপাতে কি করলো, বহির্বিভক্ত করলো। এই মানগুলো দ্বারা এখন আমরা x এবং y এর মান কি করব ভাই, বের করব। তো আগের মতো আমরা কি করব, P মানে P, Q এবং R হতে x অক্ষের উপরে তিনটা লম্ব আঁকবো, ঠিক আছে। গতবার যেগুলো করছিলাম সেই কাজগুলো মূলত আমরা আবারও করব। কি করলাম ভাই, তিনটা আমি লম্ব আঁকলাম। তো নাম দিলাম PM, QN এবং RS। আমি এটা নামকরণ করলাম, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা মুছাই দিই। আচ্ছা, এটা ছিল কিউ। এরপরে কি করবো ভাই, আমরা এরপরে এই যে আর থেকে পি এম এর উপরে আরেকটা লম্ব আঁকবো, সেটার নাম দিলাম মনে করো পি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই জিনিসটা দেখো, বিষয়টা হচ্ছে এই যে এই বাহুর যে দৈর্ঘ্য সেটা আমরা জানি, সেটা হচ্ছে m1 এবং এই যে এই দূরত্বটা সেটা আমরা m2 ধরছি, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখন এই দূরত্বটা বের করতে চাই, ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে এখানে হচ্ছে ভাইয়া দূরত্ব হচ্ছে x2, আবার এইখান থেকে এখানের দূরত্ব হচ্ছে x। তাহলে এই দূরত্বটা আমি সহজে বলতে পারবো, সেটা হচ্ছে x2 মাইনাস x। এটা ভাইয়া সমান, তাহলে এটা হবে x2 মাইনাস x। বোঝা গেছে? আচ্ছা, আমি যদি এবার p এবং t মানে এই যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা, এই মানটা যদি আমি বের করতে চাই, তাহলে এই মানটা কত হবে ভাইয়া? দেখো এইখান থেকে এখানে যে দূরত্ব সেটা হচ্ছে x1, আবার এইখান থেকে এখানে হচ্ছে ভাই x। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যটা সেটা আমি বলতে পারবো x1 মাইনাস x। বোঝা গেছে? আচ্ছা, তো একইভাবে যদি ভাই আমি এই দূরত্বটা চাই, তাহলে দেখো এই পুরোটাই হচ্ছে ভাইয়া y2, আবার এইটা হচ্ছে ভাইয়া y। তাহলে এই দূরত্বটা হবে ভাইয়া y2 মাইনাস y, ঠিক আছে। আবার একইভাবে এই দূরত্বটা কত হবে, এখান থেকে এখানে পুরোটা হচ্ছে y1, আবার এখান থেকে এখানে হচ্ছে y। তার মানে এই পুরোটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে আমি এটা পাবো, এটা হচ্ছে y1 মাইনাস y, ঠিক আছে। আগের মতো কিন্তু বিষয়গুলো ভাইয়া জাস্ট আমরা যদি একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের বুঝতে সহজ হচ্ছে বিষয়টা। তো আমি এবার ভাইয়া যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ত্রিভুজ এই যে আর। আচ্ছা, আমি যদি এখানে নাম দিই TL। আমি যদি এবার ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, এই যে ত্রিভুজটা নিয়ে RQL, ঠিক আছে। ত্রিভুজ RQL ও ত্রিভুজ RQL ও ত্রিভুজ RPT, মানে ছোট এবং বড় এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, RPT, ঠিক আছে। যদি আমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে আমি খেয়াল করলে দেখতে পারবো এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদিশকোণী ত্রিভুজ। আর আমি জানি সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়ে থাকে, ঠিক আছে। কিভাবে সদিশকোণী হয়, দেখো আগের মতো এই কোণ আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পরস্পরের সমান। আবার এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, যার জন্য এই কোণ দুটাও পরস্পরের সমান। এই কোণ আর এই কোণ, মানে এই কোণ ছোট ত্রিভুজের জন্য আছে, আবার এই কোণ বড় ত্রিভুজটার জন্য আছে, তার মানে সাধারণ কোণ অর্থাৎ পরস্পরের সমান। তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটা কোণই যেহেতু সমান, তাহলে ত্রিভুজ দুইটা পরস্পরের সদিশকোণী। আর সদিশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কিভাবে সমান। তাহলে দেখো আমি যদি এই ছোট ত্রিভুজের এই বাহুটা নিই, অর্থাৎ যার তাহলে আমি লিখতে পারবো অতএব
m2, এই দূরত্বটা ছিল m2 ভাইয়া। আর এই যে পুরো দৈর্ঘ্য বা পুরো দূরত্ব সেটা ছিল ভাইয়া m1, ঠিক আছে। এই অনুপাতটা যেহেতু সদিশ কণিক, এই অনুপাতটা আবার এই যে RL এবং RT এর অনুপাত, অর্থাৎ x2 - x ডিভাইডেড বাই ওই অনুপাতটা হচ্ছে x1 - x, অর্থাৎ এই ছোট অনুপাত, এই ছোট বাহুর দৈর্ঘ্য এবং এই পুরো বাহুটার দৈর্ঘ্যের অনুপাত সমান হবে এটার সাথে। আবার আমি লিখতে পারি এই ছোট ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ y2 - y, আবার এই বড় ত্রিভুজের ভাইয়া এই বাহুটা অর্থাৎ y1 - y, এই তিনটা অনুপাত ভাইয়া সদিশ কোণী হওয়ার জন্য আমি সমান লিখতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, তো আমি আগের মতো দুইটা করে অনুপাত নিব। m2 - m1 ইকুয়াল টু x2 - x ডিভাইডেড বাই x1 - x। তো আমি যেহেতু x এর মান বের করতে যাচ্ছি, তো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে ভাই এটা গুণ হবে। তো দেখো m2 x1 - m2 x ইকুয়াল টু m1 x2 m1 x। আমি যেহেতু x এর মান ভাই বের করবো, তো কি কাজ করি, এই x টাকে এদিকে নিয়ে আসি, ঠিক আছে। নিয়ে কমন নিই, m1 - m2 ইকুয়াল টু m1 x2, এটা প্লাস আছে এদিকে গেলে m2 x। তো আমি যদি অতএব লিখি x এর মান x ইকুয়াল টু m1 x2 m2 x1 ডিভাইডেড বাই m1 m2। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। যখন আমরা অন্তর্বিভক্তিকরণ করছিলাম তখন যে ভুজের মান বের করছিলাম আর এখনকার যে ভুজ, এই দুইটার মাঝে মানে সবকিছু একই, জাস্ট একটাই পার্থক্য। আগের বার কি ছিল ভাই, এখানে প্লাস চিহ্ন ছিল, এখন কি হয়েছে, মাইনাস হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, তো আমি যদি প্রথম আর তৃতীয় অনুপাতটা নিয়ে কাজ করি ভাই, কি বললাম, যদি আমি 1 আর 3 নম্বর অনুপাত নিয়ে কাজ করি, দেখো m2 / m1 ইকুয়াল টু y2 - y ডিভাইডেড বাই y1 - y। তো এখন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে ভাই এটা গুণ হবে। তো দেখো y1 m2 - y m2 ইকুয়াল টু y2 m1 - y m1। আমি যেহেতু y এর মান বের করবো, তাহলে আমি y কমন নিলাম, m1 - m2। আচ্ছা, এটা এদিকে নিয়ে আসলাম, তারপরে কি করলাম ভাই, কমন নিলাম। তাহলে ইকুয়াল টু m1 y2, এটা পজিটিভ ছিল, এদিকে আসলে নেগেটিভ হবে, m2 y1। তো অতএব y ইকুয়াল টু আমি লিখতে পারি m1 y2 m2 y1 ডিভাইডেড বাই m1 m2। আশা করি আমরা এই বহির্বিভক্তকরণ যে সূত্রটা ছিল, অর্থাৎ ভুজ এবং কোটির মান, আমরা সেটা সবাই ভাই বুঝতে পারছি। আমি আবারও বলতেছি, অন্ত এবং বহির্বিভক্তকরণের সূত্র দুইটার মাঝে জাস্ট একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণে এখানে প্লাস থাকে, এখানে প্লাস থাকে, আর বহির্বিভক্তকরণে ভাই এখানে কি থাকে, মাইনাস থাকে। আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই দুইটা সূত্র আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি বুঝলাম এটা ভাই। তবে আমরা এতক্ষণ পর্যন্ত অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ এই দুইটা সূত্র প্রতিপাদন করলাম। এই প্রতিপাদনগুলো কিন্তু ভাই আমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে। আমরা জাস্ট বিষয়টা ফিল করার জন্য এই প্রতিপাদনগুলো দেখাইলাম। আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই, এই প্রতিপাদনের যে রেজাল্টটা ছিল, অর্থাৎ যে সূত্রটা দুইটা ছিল, সেই সূত্রগুলো আমাদের মাথায় রাখা লাগবে। আমি আরেকবার সূত্রগুলো লিখবো ভাই। অন্তর্বিভক্তিকরণের জন্য এক্স এর মান, ওয়াই এর মান, আর বহির্বিভক্তিকরণের জন্য ভাই ভুজের মান এবং কোটির মান, ঠিক আছে। আচ্ছা, তো হরে সবসময় ভাই সমষ্টি থাকবে m1 + m2 অন্তর্বিভক্তিকরণের সময়, এবং এটার ক্ষেত্রে m1 + m2। আর বহির্বিভক্তিকরণের জন্য ভাই কি থাকবে, মাইনাস থাকবে, ঠিক আছে, মানে বিয়োগ থাকবে m1 - m2, এটার ক্ষেত্রেও m1 তাহলে পার্থক্য আমি পেয়ে গেলাম, এখানে যোগ ছিল, এখানে কি ছিল, বিয়োগ ছিল। এটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ, বিভক্তি, আর এটা হচ্ছে ভাই বহি বিভক্তি, ঠিক আছে। আচ্ছা, তো এটা মনে করো পি, এটা হচ্ছে কিউ,
আর সংযোগ রেখা হচ্ছে আর, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে M1, এটা হচ্ছে ভাইয়া M2, এটা x1 y1, এটা হচ্ছে ভাইয়া x2 y2। তো এখন হলে আমি কি লিখবো, যখন আমি ভাইয়া ভুজের মান বের করব তখন M1 এর সাথে অন্যটার ভুজ এবং M2 এর সাথে ভাইয়া তার বিপরীত পাশের বিন্দুর ভুজ গুণ করব। তাহলে দেখো কি পাবো আমি, M1 x2 প্লাস M2 x1। একইভাবে যখন আমি কোটির মান বের করব তখন M1 এর সাথে তার অপর পাশের বিন্দুর কোটি গুণ হবে এবং M2 এর সাথে তার অপর পাশের গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো M1 y2 প্লাস M2 y1। ঠিক আছে, আচ্ছা এটা আমরা সবাই বুঝছি। তাহলে এই জিনিসটা এখন দেখো, এটা হচ্ছে P বিন্দু আর এটা হচ্ছে মনে করো Q বিন্দু, x1 y1, এটা হচ্ছে x2 y2। আচ্ছা, এদিকে আমি আরেকটা বিন্দু নিলাম আর, এটা মনে করো x, y। তাহলে আচ্ছা, আমি বিন্দুটা এদিকে নিলাম, জাস্ট এটা বিষয় না কোনো, x, y। তবে এটা যোগ করলাম। তো আমি ধরে নিচ্ছি এই যে দূরত্বটা সেটা হচ্ছে M1 এবং এই দূরত্বটা হচ্ছে ভাইয়া M2। ঠিক আছে, তো হরে সবসময় কি থাকবে ভাইয়া, বিয়োগ আকারে থাকবে। তো যখন আমি এই যে এ বিন্দুর ভুজ বের করবো, ঠিক আছে, তখন যখন আমি ভুজ করব তখন এই অংশের মানে M1 এর সাথে এটা গুণ হবে এবং ভাইয়া এই যে এই অংশ অর্থাৎ M2 এর সাথে তার অন্য পাশে বিন্দুটার ভুজ গুণ হবে। ঠিক আছে, তো M1 x2 আর সামনে কি হবে, মাইনাস হবে M1 এটার সাথে তার অন্য বিন্দুর এই যে ভুজ x2, একইভাবে M2 x1। ঠিক আছে, তো এখন যখন আবার আমি কোটির মান বের করবো তখন হবে ভাইয়া এই যে M1 এর সাথে এই যে y2 M1 y2 মাইনাস এই যে M2 এর সাথে y1 M2 y1। ঠিক আছে, জাস্ট অন্তের সময় অন্তর্বিভক্তিকরণের সময় পজিটিভ এবং বহির্বিভক্তিকরণের সময় কি হবে, নেগেটিভ চিহ্ন নেওয়া লাগবে। আচ্ছা, আমি মুসলাম ভাই এটা তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো ভাই, সেটা হচ্ছে P বিন্দু স্থানাঙ্ক x1 y1, Q বিন্দু স্থানাঙ্ক x2 y2 এবং এদের সংযোগ রেখার উপরে একটা বিন্দু r, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। আচ্ছা, যদি ভাই এই যে বিভক্ত করলো আর বিন্দুটা P এবং Q কে যে বিভক্ত করলো, এইটা এই অংশ এবং এই অংশটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ যদি সমান দুই ভাগে বিভক্ত করে যদি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা যদি M1 হয় এটা M2 না হয়, এবার যদি এটাও M1 হয়ে যায় মানে সমদ্বিখণ্ডিত করলো, তাহলে এই জন্য আমি M দিয়ে প্রকাশ করলাম, 1 2 দরকার নাই। যদি সমদ্বিখণ্ডিত করে তখন ভাই x এবং y এর মান কি হবে সেটা আমি দেখব। তাহলে x এর মান ছিল ভাই x M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে ভাই M1 M2 M1 তিনটা হচ্ছে সমান। ঠিক আছে, তো আমি লিখতে পারি mx1 প্লাস mx2 ডিভাইডেড বাই m প্লাস m। তার মানে উপরে যদি m কমন নিলাম, x1 প্লাস x2, নিচে তাহলে হবে 2m, am যাবে। তাহলে আমি লিখতে পারি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে এই মানে এটার ভুজ যদি বের করি, এটার ভুজ হবে অন্য দুইটা ভুজের গড়ের সমান, গড় মানের সমান, মানে অন্য দুইটা ভুজ যোগ করে ভাই 2 দ্বারা ভাগ করা লাগবে। ঠিক আছে, একইভাবে যদি আমি ভাই এই যে y এর মান বের করতে যাই, আচ্ছা y এর মান হবে তাহলে কি y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা স্পেশাল কেস যেখানে ওই যে বিভক্তকারী মানে যে দুটো অংশে বিভক্ত করলে সেই দুটো অংশ যদি সমান হয়ে যায়, তাহলে ভাই যে বিন্দুটা বিভক্ত করলো অর্থাৎ সমদ্বিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় আমাদের লেখা লাগবে x1 প্লাস x2 বাই 2 আর ওটার ক্ষেত্রে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। তবে আমরা এখন আরেকটা প্রতিপাদন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা। ঠিক আছে, তো
এটা যে কোনো একটা ত্রিভুজ মনে করো, নাম হচ্ছে এ বি সি, হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 এবং y3। এ পর্যন্ত গেল। আচ্ছা, ভরকেন্দ্র জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের আগে ধারণা থাকা লাগবে। তো কোন একটা ত্রিভুজের মধ্যমাত্রয়, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হচ্ছে ভাই ভরকেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, মধ্যমা কি আবার? মধ্যমা হচ্ছে একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা হচ্ছে ওই ত্রিভুজের একটি মধ্যমা, ঠিক আছে। তো বিসি এর মধ্যবিন্দু যদি এই যে ডি হয়, ঠিক আছে, তাহলে বিসি এর মধ্যবিন্দু হলো কে ডি। তাহলে এর বিপরীত শীর্ষ হচ্ছে ভাই এ, এ এবং ডি হচ্ছে তাহলে ত্রিভুজ এবিসি এর একটা মধ্যমা। একইভাবে যদি এটা মধ্যবিন্দু হয় ই এবং এটা মধ্যবিন্দু যদি এফ হয় ভাই, তাহলে বিই এবং সিএফ হচ্ছে এই ত্রিভুজের আরো দুইটা মধ্যমা। মানে একটা ত্রিভুজে তিনটা মধ্যমা আঁকা সম্ভব, সেটা হচ্ছে যে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে ওই ত্রিভুজের একটি মধ্যমা। দেখো তো ভাই, এই যে মধ্যমাত্রয়, এই মধ্যমাত্রয় একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে না, এই যে নির্দিষ্ট বিন্দুটাই এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র জিনিসটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমাত্রয়, কোন একটা ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভাই ওই ত্রিভুজের কি ভরকেন্দ্র। আচ্ছা, তাহলে ওই যে এডি বিই এবং সিএফ এর ছেদ বিন্দু হচ্ছে জি, তাহলে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হচ্ছে ভাই জি। আচ্ছা, ভরকেন্দ্রের একটা বৈশিষ্ট্য আছে, ভরকেন্দ্রের একটা কি আছে ভাই বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই যে ভরকেন্দ্র এডি একটা মধ্যমা, এই মধ্যমাকে ভরকেন্দ্র বিভক্ত করছে। দেখো, এই যে উপরে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে, যে বিন্দুটা এডিকে দুইটা অংশে বিভক্ত করছে, এই যে বিভক্তকারী অংশটার মান একটা আছে না, এই মানটা হচ্ছে ভাইয়া ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। এটা হচ্ছে ভরকেন্দ্রের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো তো, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে এই অংশটা 2:1 হবে। একইভাবে এই যে এটা অংশ, একটা অংশ, এটা একটা অংশ, এটা যদি 2 হয় এটা হবে 1, ঠিক আছে। তার মানে বড় অংশটা হবে 2 একক এবং ছোট অংশটা হবে 1 একক। তার মানে আমি বুঝলাম কোন একটা ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রের বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া ভরকেন্দ্র মধ্যমাত্রকে আচ্ছা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এই জিনিসটা যদি আমি বুঝে থাকি তাহলে আমার বাকি কাজটা করতে সোজা হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মনে করো ত্রিভুজ এ বি সি, এটা দিলাম আমরা x1 y1, এটা দিলাম x2 y2, এটা দিলাম ভাই x3 y3। আচ্ছা, এডি হচ্ছে তার একটা মধ্যমা। আচ্ছা, যেহেতু এডি মধ্যমা, তাহলে ডি বিন্দুটা হবে ভাই বি এবং সি এর কি মধ্যবিন্দু। আচ্ছা, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্রটা আমরা জাস্ট একটু আগে পড়লাম, ঠিক আছে। আচ্ছা দেখো, ডি বিন্দু যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই অংশ এবং এই অংশ ভাই সমান, মানে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এই ডি বিন্দু স্থানাঙ্ক হবে এই যে x2, মানে এটা যোগ এটা ভাগ 2, x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এটা আমরা জাস্ট একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হয় এভাবে, ঠিক আছে। তো ভরকেন্দ্র হচ্ছে এখানে, সেই বিন্দুটা হচ্ছে কি ভাই জি। তো ভরকেন্দ্রের যে বৈশিষ্ট্য বললাম সেটা হচ্ছে ভরকেন্দ্র মধ্যমাকে ভাইয়া 2:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে বড়টা হচ্ছে 2, ছোট হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে অন্তর্বিভক্ত করলো না, তাহলে এখানে অন্তর্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করলে, মানে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ভাই জি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো এ বিন্দু আছে, ডি বিন্দু আছে আগের মতোই, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু ডি। তো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাই x1 y1, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাই x2 প্লাস x3 y2 y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা, আর ভরকেন্দ্র হচ্ছে জি, এটাকে যদি আমরা x, y দ্বারা প্রকাশ করি, আর এই যে অংশটা এটা হচ্ছে ভাই মনে করো, আচ্ছা এডি এজি এর মান হচ্ছে 2 আর জিডি মান হচ্ছে 1, ঠিক আছে। মানে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করলো। তো
আমরা জাস্ট এই সূত্রটা কি করলাম ভাই, প্রতিপাদন করে আসলাম। আমি যদি এখন x এর মান বের করতে চাই ভাই, তাহলে আবার যদি y এর মান বের করতে চাই, আচ্ছা নিচে হয়তো ভাই অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুযায়ী এটা যদি m1 এবং এটা যদি m2 হয়, নিচে কি হতে হবে m1 প্লাস m2, মানে নিচে কি লিখতাম আমরা যোগ করে লিখতাম, ঠিক আছে। নিচে অনুপাত দুইটা কি লিখতাম ভাই, সমষ্টি লিখতাম। তাহলে যেহেতু এখানে 2:1 আছে, তাহলে আমি অবশ্যই লিখবো ভাই 2 + 1, আর নিচে হবে 2 + 1, ঠিক আছে। আচ্ছা এবার আমি যখন হরে লিখবো ভাই, যখন x এর মান বের করব মানে ভুজের মান বের করব, তখন এই অংশের সাথে তার অপর পাশের ভুজের গুণ হবে। তার মানে আমি লিখবো 2 × x2 + x3 / 2। আচ্ছা এই ভুজ আর এটা গুণ প্লাস এই ভুজ আর এটা গুণ, তার মানে 1 × x1। একইভাবে যখন আমি ভাইয়া y এর মান বের করব, তখন কি করব, তখন এই যে দেখো 2 এর সাথে আচ্ছা এটার কোটি গুণ করব, সেটা হচ্ছে y2 + y3 / 2 প্লাস আবার 1 এর সাথে y1 গুণ করব, মানে y1, ঠিক আছে। তো দেখো আমি কি পাচ্ছি, a2 a2 যাবে, এখানে a2 a2 যাবে, তাহলে আমি উপরে পাচ্ছি x1 + x2 + x3 / 3। একইভাবে এখানে আমি পাচ্ছি y1 + y2 + y3 / 3। অনেক সহজ একটা বিষয়। আমরা জাস্ট যদি বুঝে বিষয়টা খেয়াল করি, মানে মনোযোগ একটু যদি আমরা মনোযোগ দিই, তাহলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা আমি যদি আরেকবার বিষয়টা বলি, ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে একটা মধ্যমা, অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক হবে এই দুইটা স্থানাঙ্কের গড়, ঠিক আছে। তো আবার ভরকেন্দ্র ভাইয়া মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। এখানে জাস্ট আমরা এই অনুপাত দ্বারা অন্তর্বিভক্তিকরণের সূত্রটা প্রয়োগ করছি, তাহলে আমি কিন্তু ভরকেন্দ্র স্থানাঙ্ক পেয়ে গেছি। আচ্ছা আশা করি আমরা বিষয়টা বুঝছি ভাই। তাহলে যে কোনো একটা ত্রিভুজের তিনটা বিন্দু স্থানাঙ্ক যদি কি হয় ভাই, x1 y1 x2 y2, এবং সেই বিন্দু স্থানাঙ্ক যদি x3, y3 হয়, তাহলে তার ভরকেন্দ্র স্থানাঙ্ক ভাইয়া, ভরকেন্দ্র স্থানাঙ্কের ভুজ যদি আচ্ছা ভরকেন্দ্র যদি ভাই x, y হয়, তাহলে ABC এর মাধ্যমে যদি আমি জি কে প্রকাশ করতে চাই, তাহলে আমি লিখতে পারবো x এর মান হবে x1 + x2 + x3 / 3, এবং y এর মান হবে ভাই y1 + y2 + y3 / 3। মানে বিষয়টা হচ্ছে ভুজ বের করার সময় ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর ভুজের মানের গড় মান নেওয়া লাগবে, এবং কোটি বের করার সময় ত্রিভুজের শীর্ষবিন্দুর যে কোটিগুলো রয়েছে তাদের গড় মানটা নেওয়া লাগবে, ঠিক আছে ভাই। আশা করি এই সিম্পল বিষয়টা আমরা সবাই বুঝতে পারছি। তবে আজকে আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। আজকে আমরা মূলত কয়েকটা সূত্রের প্রতিপাদন দেখলাম। এগুলো ছিল ভাই অন্তর্বিভক্তিকরণ সূত্র, বহির্বিভক্তিকরণ সূত্র এবং ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়, ঠিক আছে। এই প্রতিপাদনগুলো কিন্তু ভাই আমাদের কাজে লাগবে না, ঠিক আছে। আমরা যা সূত্রগুলো ফিল করার জন্য, গভীর থেকে বোঝানোর জন্য আমরা প্রতিপাদনগুলো দেখাইছি। তোমরা যদি চাও এই প্রতিপাদনগুলো মাথায় রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, ঠিক আছে। এটা আমাদের পরীক্ষায় কখনোই আসবে না। আমরা জাস্ট ভাই এই সূত্রর মানে প্রতিপাদন করে ফাইনাল যে বিষয়টা পাইছি, মানে যে রেজাল্টটা পাইছি, সেটা আমাদের ভাই মনে রাখা লাগবে, ঠিক আছে। তো আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ এই সূত্রগুলো সম্পর্কিত ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, নিয়মিত প্র্যাকটিস করো। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।